এত মানুষের ভিড়ে তার সামনে থাকা ব্যক্তির কাছে যাওয়ার জন্য ঠেলে ঠেলে আসলো সুজাতা। তার যে কি রকম লাগছে সেটা বোঝাতে পারবে না। এমনি সে এসবে চরম বিরক্ত। এসব ভাবতে ভাবতে কাঙ্ক্ষিত ব্যক্তির নিকট এসে কপট রাগ দেখিয়ে সুজাতা বলে উঠল, এবার হয়েছে মা। রাগ করছিস কেন মা? থামো তোমার ইমোশনাল ব্ল্যাকমেল। আমার শরীর খারাপ লাগছে, আমি এক্ষুনি বাসায় যাব। কিন্তু কোনো কিন্তু শুনবো না মা, আমি সিরিয়াস, আমার ভীষণ রকম খারাপ লাগছে। আচ্ছা আয় আমার সাথে। এই বলে মিলিমা বেগম সুজাতার হাত ধরেই সামনে হাঁটা ধরলেন। সামনে এসে ড্রাইভারকে কিছু বুঝিয়ে দিলেন, সুজাতাকে গাড়িতে উঠিয়ে দিলেন। আর সুজাতাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুজে নিল আর ড্রাইভারকে এসি ছাড়তে বলল। হ্যাঁ, এতক্ষণ ভিড়ে থাকার জন্য বিরক্তি হচ্ছিল 19-এ পা দেয়া এই তরুণী আর তার মায়ের সাথেই খেপে গিয়ে কথা বলছিল। এই শপিং জিনিসটাই যে তার জীবনের অনেক বড় কাল, সেটা শুধুমাত্র সেই জানে। কারণ এমনটাই একদিনে সে তার বাবাকে হারিয়েছিল। সবাই এ ব্যাপারে জানলেও সে স্বচক্ষে তার বাবার মৃত্যুকে দেখেছে, তাই তো তার ভিড়ে ফোবিয়া আছে। নিজের বড় বোন সুরমার বিয়ে না থাকলে কখনোই এখানে আসতো না। 12 বছর বয়সের পর থেকেই সুজানা এসব ভিড়ে থাকে না। সবসময় সেই বীভৎস ঘটনাটি ভেসে ওঠে চোখের সামনে। সে অবশ্য এইসব পরিবারকে কখনোই বুঝতে দেয়নি। বাবা ছাড়া কাটিয়ে দিল সুজাতা 7টি বছর। সেদিন মায়ের জন্য গিফট নিতে বায়না না ধরলে তার বাবা আজ থাকতো। মায়ের গিফট কেনা হয়েছিল ঠিকই, কিন্তু সামনে থেকে একটা মালবাহী ট্রাক এসে পরিবেশটাই পাল্টে দিল। তার বাবাও চলে গেল, পরিবার থেকে গেল সে, সুরমা আর মিলিমা বেগম। বাবার মৃত্যুর পর মাই তাদের সব অভাব পূরণ করেছে সামান্য একটা স্কুলে শিক্ষকতা করে। আজ অবশ্য সুজাতা মা সফল, কারণ ওদের দুজনকেই তিনি সঠিক পথে এগিয়ে আদর্শ মানুষের তৈরি করেছেন। তার অক্লান্ত চেষ্টায় সুজাতা বোন একজন ডাক্তার, আর সুজাতা অনার্স প্রথম বর্ষের ছাত্রী বিজ্ঞান বিভাগের। ওরা দুবোন ভাই নেই কোনো, তবুও ওদের আর্থিক অবস্থা খারাপ নয়। গাড়ি বাড়ি কি নেই, সবই আছে। তবে সেই দিনের বেড়ে ওঠা শর্মা আপু নাকি আজ বাদে কাল বিয়ের পিঁড়িতে বসবে, চলে যাবে আমাদের বাড়ি ছেড়ে, আমাদের ছেড়ে। আমাকেও যেতে হবে একদিন, কিন্তু তখন আমার মাকে কে দেখবে? সমস্যা নেই, মাকে আমার সাথে রাখবো। এই চিন্তা করতে করতে হঠাৎ গাড়ির হর্ন আর ড্রাইভার কাকুর গলা শুনে চোখ খুললাম। মামনি, নামবা না? চাচা নামছি। আপনি গাড়ি পার্ক করে আসেন, খেতে বসবেন, আর গাড়ি অন্য ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা মা জননী। এই বলে ড্রাইভার দরজা খুলে দিল আর বেরিয়ে আসলো সুজাতা। শরীরটাকে এলিয়ে ঢেলিয়ে লিফটে উঠে তাদের রুমের সামনে এসে কলিং বেল চাপতেই দরজা খুলে গেল। দমকা এক হাওয়া আমার শরীরে খেলে গেল, মনে হলো এক অশুভ কিছুর ইঙ্গিত। আমি পাত্তা না দিয়ে সামনে তাকিয়ে যেই দরজার বাইরে থেকে ঘরে পা দিব, এমন সময় কারোর চেনা পরিচিত কণ্ঠর কর্ণকুহুর শুনেই হতেই আমার আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। এ যে স্বয়ং কুত্তারাজ। আসলেই আজকের সন্ধ্যাটা একটা কুফা। সুজাতার উত্তর না পেয়ে পুনরায় জিজ্ঞাসা করলো আগন্তুক, তোমার হিজাবের একটা সাইড এভাবে খুলে গিয়েছে কেন? এই রে, আমি শেষ। কুত্তারাজ তো আজকে খাইছে আমারে। এটা ভেবে নিজের দিকে চোখ দিতেই সুজাতার চোখ ছানা বড়া। কারণ সত্যি আমার হিজাবের এক সাইডের পিন খুলে ঝুলে আছে, যা দেখতে বিশ্রী দেখাচ্ছে। আর আমি কিনা এই কুত্তারাজের সামনে এভাবে আছি, ছি। এই কথা বলাতেই সুজাতার মুখের ভাব একেবারে এক রকম হচ্ছিল। আর এতক্ষণ সুজাতার কার্যক্রম লক্ষ্য করাতেই এই বিষয়টি চক্ষুগোচর হয়নি সৌজন্যের। সে নিজের ভ্রুকুটি উঁচিয়ে সুজাতার দিকে বিরক্ত সূচক দৃষ্টি নিক্ষেপ করে বলা শুরু করলো, কি ব্যাপার? কাকে দেখাতে এরকম ভাবে পিন খুলছো? সৌজন্যের কথার মাঝেই সুজাতা হিজাবের পিন ঠিক করে নিল আর তার কথা উত্তরে সে বলে উঠল, আপনার মতো এত অসভ্য আমি নই।
আপনি আপনি যেটা ভাবছেন সেটা আসলে না। গাড়িতে ঘুমিয়ে গিয়েছিলাম বিধায় হিজাবের পিন খুলে গিয়েছে, সেটা আমি লক্ষ্য করিনি। আর এসে আপনার মতো অসভ্যর সামনে পড়লাম। মুখে খই ফুটেছে বেশ ভালোই, তবে বেশি দিন না, অপেক্ষা করো। আর তো মাত্র 1 মাস বাকি। তোমার বোনের বিয়েটা আগে মিটুক, তারপরেই তুমি আমার কাছে আসছো। তখন বোঝাবো কত ধানে কত চাল। ইস, শখ কত! আমি জানি কত ধানে কত চাল। সুজাতার এমন কথায় সৌজন্য আর কিছু না বলে উঠে পড়ে, কারণ এই মেয়ে এখন কোমর বেঁধে ঝগড়া করবে। সৌজন্যের চলে যাওয়া দেখে সুজাতা হাঁপ ছেড়ে বাঁচল। সে আজ পুরো দমে ঝগড়া করার মুডে ছিল। ভাগ্যিস সৌজন্য চলে গেল, আর না হয়তো বাড়ি মাথায় তুলে ফেলতো। তবে একবার তার বউ হলেই সুজাতার সব উড়াউড়ি বন্ধ। কিন্তু এই কুত্তারাজ আসলোই বা কখন? সুজাতার চিন্তার মাঝে চলে আসে তার ফুপু ইয়াসমিন খাতুন। সুজাতা ফুপুকে দেখে জড়িয়ে ধরলো আর জিজ্ঞাসা করলো, কখন আসলো তোমার ছেলে? তোর মাই তো ওকে আনলো ডেকে, কেন খুশি হোসনি? তোমাকে আর কি বা বলবো, তোমার ছেলে আমাকে তেনা তেনা বানিয়ে ফেলবে। অবশ্য ও আসাতে খুশি হয়েছি। তোর মা কোথায়? ওদের শপিং শেষ হয়নি, আমার শরীর খারাপ লাগছে তাই এসে গিয়েছি। আচ্ছা যাই হোক, তুই ফ্রেশ হয়ে আস, আমি খাবার বাড়ছি। আজকে দুজনকেই আমি খাইয়ে দিব, ফটাফট চলে আয়। আচ্ছা। সুজাতা এই বলে নিজের রুমে যায়। কাবার্ড থেকে জামা বের করে ওয়াশরুমে ঢুকে আর ভাবে, কোনো অলক্ষিত দিনে যে তার সাথে দেখা হয়েছিল এই কুত্তারাজের। এই কুত্তারাজ তার ফুফাতো ভাই। বাবার একটাই বোন ছিল কলিজার টুকরো, একেবারে ঠিক তেমনই সুজাতার কলিজার টুকরো ফুপু। এই কুত্তারাজ ছোট থেকেই তার খালার বাসা আমেরিকায় ছিল। সেখানে পড়াশোনা কমপ্লিট করে দেশে ফিরেছে, আর দেশে ফিরেই তার পিছনে লেগেছে ফ্ল্যাশব্যাক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে পরখ করে দেখতে লাগলো সুজাতা। আজকে সে শাড়ি পরেছে, দেখতে অপরূপা লাগছে। নিজের চোখ থেকে আঙ্গুলের কোনায় আস্তে একটা কামড় দিয়ে দিল আর বলল, নজর না লাগুক আমার উপর। শরতের এই দিনে তারা কাশফুলে ঘুরতে যাবে। কাশফুল সুজাতার বরাবরই বেশ প্রিয়। যেখানে সবার অন্যান্য ফুল, সেখানে সুজাতার কাশফুল। আর তারা বলতেই সুজাতার পরিবারের সবাই। তবে এরই মাঝে নতুন করে আসবে শুধু তার ফুপু ও ফুপাতো ভাই। ফুপু ইতিমধ্যেই সুজাতার বাড়িতে এলেও তার ফুপাতো ভাই এখনো আসেনি। জানা গিয়েছে সে একটা কাজে আটকে গিয়েছে, তাই আসতে দেরি হবে। তারা যেন চলে যায়, আর মাঝে এসে সে যোগদান করবে। সুজাতার ফুফাতো ভাই পার্মানেন্ট ভাবে দেশে আসার জন্য তার গোছগাছ করতে সময় লেগেছে খানিকটা। তবুও ফুপুর জোড়াজড়িতে রাজি হয়েছে সে। সুজাতার ভাবনার মাঝে ডাক পড়ল তার। মিষ্টি সুরে তাকে ডাকছে তার বড় বোন সুরমা। সুরমার কথায় সে বেরিয়ে গেল রুম থেকে। নিচে গিয়ে দেখলো গাড়িতে অপেক্ষা করছে, তাই সে অতি বিলম্ব না করে গাড়িতে উঠে পড়ল। গন্তব্য নীল নদীর কাশফুল। নীল নদীর কাশফুলে এসে পৌঁছেছে প্রায় ঘন্টাখানিক হলো। সন্ধ্যা হয়ে এসেছে। এদিকে ফুপুর মন খারাপ করে বসে আছে। সে তার ছেলে এখনো আসেনি। প্রচন্ড রকম খিদে পাওয়ায় বাকিরা ছবি তুলে উঠে দাঁড়ালো রেস্টুরেন্টের উদ্দেশ্যে। কিন্তু সমস্যা হলো সুজাতাকে কে নিবে, কারণ সুজাতা রাস্তা পার হতে পুরাই কাঁচা। সবাই আনন্দের তালে ওর কথা ভুলে সুজাতাকে এভাবেই একা ফেলে যেতে লাগলো। আর তারা রাস্তার ওপার হয়ে গেল। তা দেখে বারবার বাবার মৃত্যুর ভয়ঙ্কর দৃশ্য মাথায় ঘুরপাক খাচ্ছিল, যার কারণে সুজাতা তাদের হন্তদন্ত হয়ে পাগলের মতো ডাকছিল। কিন্তু শহরের গাড়ি যা অবস্থা, ওর ডাক শোনা বাহিরে। সাহস জুগিয়ে যেই রাস্তা পার হতে যাবে, অর্ধেক রাস্তায় এসে আবার চোখে পড়ল এক ট্রাক। সুজাতা ভয়ে জমে সেখানেই দাঁড়িয়ে যায়। মনে হলো এই বুঝি সুজাতা আর নেই। প্রচন্ড রকম ভয়ে চোখ খিচে ফেলে। তারপর হাতে হাঁচকা টান অনুভব করে। পাশে কে আছে না নেই তা খেয়াল না করে তাকে জড়িয়ে ধরে বারবার বাবার নাম নেওয়া শুরু করে। কিন্তু সেই মানুষটাই যে সুজাতার ফুফাতো ভাই ছিল। সুজাতা সে
ধরে নিয়ে এক বেঞ্চে বসিয়ে সাইডে গিয়ে বাড়ির লোকদের কাছে জিজ্ঞাসা করলো। তারা জানায় যে খেতে বসেছে, তাই সৌজন্য আর ডিস্টার্ব করলো না। তবে এই ভেবে অবাক হলো যে তাদের মাঝে যে বাড়ির মেয়ে নেই তার কোনো হুদিসে নেই। ভাইয়া প্রথমে আমাকে তার পরিচয় বলে, তারপর আমার এইরকম করার কারণ বলি। যা শুনে আচমকা ভাইয়া আমাকে জড়িয়ে ধরলো। কাঁধে গরম কয়েক ফোঁটা জল অনুভব করলাম, যার মানে সেও কাঁদছে। সেদিনের ঘটনার পর বাড়ির সবাই আমার খেয়াল রাখে, আর আমি কিছুটা সুস্থ হতেই মা বিকেলে এসে বলে নীলরাঙা শাড়ি আর কিছু গয়না পরতে। আমি ভাবলাম হয়তো বা ঘুরতে যাব, তাই মা এভাবে বলল। তাই অতি বিলম্ব না করে পটু হাতে একাই পরে নিলাম শাড়ি, সেই সাথে গলায় একটা সাধারণ চেইন প্লাস হাতে বালা। এতেই বউ বউ লাগছে। আয়নায় নিজেকে দেখে লজ্জা পেলাম কিছুটা। তখনই মা এসে চিরুনি নিয়ে মাথায় হাত খোপা করে প্লাস্টিকের একটা অপরাজিতা ফুল গুজে দিল, আর আমার দিকে তাকিয়ে বলে উঠল, মাশাল্লাহ। তারপর মা সুজাতাকে বলল, চল। সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে দেখে ফুপি আর সৌজন্য সোফায় বসে আছে। সুজাতা তাদের দেখে অবাকের চরম পর্যায়ে। তাদের সামনে মা সুজাতাকে বসালো, তারপর ফুপির প্রশংসায় ব্যস্ত। আর সুজাতা তো লজ্জায় মরি অবস্থা। যাই হোক, এই পর্ব শেষ করে শুরু হলো মূল পর্ব, অর্থাৎ আজই নাকি কাবিন করিয়ে রাখবেন, পরে ঘরে তুলবেন। সেই মোতাবেক কাজ হলো। সুজাতা হয়ে গেল সৌজন্যের একান্ত ব্যক্তিগত সম্পদ। আর তবে থেকেই সৌজন্যের সাথে থাকতে থাকতে এইভাবে ফাজলামো করা শিখে গিয়েছে সুজাতা বর্তমান। তবে সেদিন বিয়ের রাতে সৌজন্য সুজাতাকে রাতে ছাদে ডেকেছিল, আর ও তার হুকুম মেনেও, তবে ভেতরে ভেতরে ভয়ে ছিল যে কি না কি বলে। এত চিন্তা করে অবশেষে ছাদে উঠতে গিয়ে দেখে সৌজন্য ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। সুজাতাকে নিজের অস্তিত্ব অনুভব করাতে না দেখেই বলে উঠল, বউ, এদিকে এসো। তার মুখে বউ কথাটা নেশার মতো আমাকে টানছিল, তাই ধীর পায়ে তার দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই আমাকে এক টানে তার সামনে নিয়ে এসে পেছনে ঘুরিয়ে জড়িয়ে ধরলো শক্ত করে, আর বলা শুরু করলো, তোমাকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি বউ। শুধু অপেক্ষায় ছিলাম কবে নিজের পায়ে দাঁড়াবো। আর এই দেখো, আজ আমি সফল। তবে সেটা তোমাকে পেয়েই। বিদেশে থেকে কোনো বিদেশিনীর প্রতি কোনো টান অনুভব করিনি, যেটা তোমাকে দেখার পর হয়েছিল। তাই হৃদয় হরণীকে হারিয়ে ফেলার আগেই নিজের করে নিলাম। এখন তুমি শুধু এই সৌজন্যের। কথায় বলে সৌজন্যের সুজাতা। আরেকটা কথা, তোমার নাকি কাশফুল অনেক প্রিয়। তবে শোনো মেয়ে, কাশফুলেই কিন্তু আমার প্রথম প্রেমের সূচনা। তাই আজ থেকে আমার আর তোমার জন্য সেটা প্রেমের কাশফুল। আর যতদিন না আমার কাছে আসছো, ঠিক ততদিন কিন্তু অন্য কারোর হওয়া মানা। আমার কাছে আসার পর শুধুমাত্র আমারই হবে। সুজাতা এইসব শুনে কি বলবে ভেবে পাচ্ছে না, তাই তাড়াতাড়ি করে বলেই ফেললো, হুম 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 এত ভয় পাওয়ার কিছু নেই বউ, তোমারই পুরুষ। এই বলে সৌজন্য সুজাতার গালে টুপ করে চুমু দিয়ে ধীর পায়ে ছাদ থেকে নেমে গেল। আর সুজাতা গালে হাত দিয়ে ওর চলে যাওয়া দেখলো। তারপর ঘরে এসে তখনকার ঘটনা মনে করাতেই আবারও লজ্জায় পড়ে গেল। এভাবে কয়েকদিন সামনে যেত না, কিন্তু পরে সৌজন্য চলে যাওয়ার পর কেমন জানি মন খারাপ হতো। আর সেদিনকার সৌজন্যকে আর কখনো দেখতে পায়নি সুজাতা। সবসময় গম্ভীর মুখ সুজাতা ভাবনার মাঝে আচমকা চিৎকার ধরফর করে উঠে দাঁড়ালো। কি হয়েছে তা বোঝার প্রয়াস চালাতেই বুকটা ধক করে উঠল, কারণ সুজাতার সামনে দাঁড়িয়ে সৌজন্য। বলি, তোকে কি পালকিতে করে ডাইনিংয়ে নিয়ে যেতে হবে? মানে? অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কারণ সৌজন্য তুমি থেকে ডিরেক্ট তুইয়ে চলে গেছে। মানে এটা খুব সহজ। এতক্ষণ ধরে এখানে বসে কি করছিস? মা ডাকছে, সারা দিসনি। আর আমি এসে দেখি চুলটাও মুছিসনি। এই বলে বিছানায় রাখা টাওয়ালটা নিয়ে সযত্নে সুজাতার চুল মুছিয়ে দিল। তা দেখে সুজাতা মনে মনে বলল, তোকে বেটা এমনি এমনি কুত্তারাজ বলি না।
কুত্তার মতো এই ভালো তো এই খারাপ। বেশ কিছুক্ষণ পর আমাকে বলল, চলো খেতে হবে, সবাই অপেক্ষা করছে। মা এসেছে। হ্যাঁ, সবাই এসে গিয়েছে। আর মামুনি বলল যে তোমার নাকি শরীর খারাপ। আরে ভিড়ে থাকার প্রবলেমটাই তো, সেটা তুমি ছাড়া অন্য কেউ জানে না এই বাড়ির। আচ্ছা চলো, এরপর থেকে আর যেতে হবে না। আচ্ছা। এই বলে চলে গেল ডাইনিংয়ে। গিয়ে রাতের খাবার সম্পূর্ণ করে উঠে আসলো নিজের রুমে। রুমে এসে ব্যালকনির পর্দা সরিয়ে দেয় সুরমা। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে আসলো সবে। আজ তার বিয়ে, বিশ্বাসই হচ্ছে না যেন। সেই সাথে খুব কষ্ট হচ্ছে তার। সে আর কিছু না ভেবে সুজাতাকে ডেকে দিল। সুজাতা দু চোখ কচলিয়ে ওর দিকে তাকালো। চুল থেকে টপ টপ করে পানি মেঝেতে পড়ছে। এখন যে কেউ দেখলে ওর মায়ায় পড়ে যাবে। আসলে সুরমা খানিকটা এরকমই, যেরকম সুন্দর তেমনি গুণ আর মায়াবিনী। আর সুজাতা সব দিক থেকেই ঢ্যাঁড়স যেন, রূপে থাকলেও গুণে রসগোল্লা। এজন্য তো সৌজন্য একদিন বলেই ফেলেছিল, মুরগিকে দিয়ে হাল চাষ করালে এর ফল ভয়ঙ্কর রকম হয়। এভাবেই কেটে গিয়েছিল দুটো দিন। অনেক ব্যস্ততায় কাটেছিল আপুর বিয়ের কটা দিন। দুলা ভাইয়ের বাড়ি থেকে এই পর্যন্ত অনেকটাই ক্লামজি হয়ে গিয়েছে। আর মনে পড়ল আজই তো আপুর বিয়ে। তাই আপুকে বসিয়ে নিচে গিয়ে সকল কাজ করে এসে গোসল সেরে হালকা বেগুনি একটা জামদানি শাড়ি পরে নিল সুজাতা। তবে বিয়েটায় এই রকম আজব রঙের জিনিস পরানোর ব্যাপারটা সুজাতার মহারাজার হুকুম, তাই ও আর মানা করেনি। হালকা সেজে নিচে গিয়ে সকল ফর্মালিটি পূর্ণ করলো সুজাতা। আপুকে নিয়ে যাওয়ার, খাওয়ানো, জামাইয়ের সাথে কিছু স্মৃতি মানে ছবি তুলে রাখা সবই করলো। এরই মাঝে শুনতে পেল আপুর কান্নার আওয়াজ। হ্যাঁ মা, বলে দাও শুভ কাজ যত তাড়াতাড়ি হয়। আপু আমার দিকে কান্না ভেজা চোখে একবার তাকালো, আর আমিও তাকে সম্মতি দিলাম। ছোটবেলা থেকে আমার এই বোনটাই মায়ের পরে সবচেয়ে বেশি খেয়াল রেখেছে। অন্যান্য বোনদের মতো আমাদের বন্ডিং শপে নেউলের মতো না, একেবারে পিচ্চি মিউয়ের ন্যায়। এই ভালো তো এই মন্দ। তবে আমাদের ঝগড়া বেশি হলে 3 মিনিট টিকেছে, এরপরে গলা জড়িয়ে সরি বলার কম্পিটিশনে নেমে যাই দুজনেই। এইসব মনে করতে করতে চোখ ভিজে উঠল। আর তো পাচ্ছে না সুজাতা। এই বোনটা কে ছেড়ে কিভাবে থাকবে সে? অসহ্য অসহনীয় এই দৃশ্যটা ব্যথার। সৌজনের হাত আঁকড়ে ধরে, কারণ ওর পাশে এই মানুষটাই ছিল। সে সুজাতার মাথায় নিজের কাঁধে নিয়ে নিল। এর মাঝেই আপুর বলা কবুল শব্দটা শুনল। সেই সাথে সকলে একসাথে আলহামদুলিল্লাহ ধ্বনি। আর সুজাতার চোখ থেকে গড়িয়ে পড়ল নোনা জল। বলো মা কবুল। কাজী সাহেবের কথায় চমকে উঠলাম। এতক্ষণ আমার বড় বোনের বিদায়ের মুহূর্তটা ভেসে উঠছিল চোখে। সেদিনের পর কেটে গিয়েছে অনেকগুলো দিন। সেই সাথে ঘনিয়ে আসলো আমার বিয়ের দিন। হ্যাঁ, আজই আমার বিয়ে। সেটা সেজন্য সৌজন্য ভাইয়ের সাথেই। ঘর ভর্তি লোকের সামনে নির্লজ্জের মতো চোখের জল ফেলছি। এখানে উপস্থিত সকলেই আমার বাড়ির লোক। সবাই কাঙ্ক্ষিত শব্দ আমাকে দিয়ে বলার প্রায়শ চালাচ্ছে। অনেকক্ষণ পর সেই কবুল বলতে যাব, অমনি কেউ একজন দরজা দিয়ে ছুটে এসে বলল, এই বিয়ে হবে না, বন্ধ করুন এই বিয়ে। উপস্থিত সকলেই চমকে ওঠে। এইমাত্র বলা কথায় উৎস খুঁজে যাবে দেখতে পেল তাকে। দেখে সবাই মুখ হা, কিন্তু সুজাতার মনে ভয় নেই। ও জানতো এমনই ডায়লগ দিয়ে অ্যান্টি দিবে ওরই বান্ধবী উগান্ডা আতিয়া। উপস্থিত সকলের মুখের চাহনি দেখে ফিক করে হেসে দেয় আতিয়া। আর সুজাতা তো ওর চুল ছিঁড়তে ইচ্ছে এই ডায়লগ। উগান্ডার সুজাতা বিয়েতে এসব করবে যদিও বলেছিল, তবে সে যে সত্যি করে বসবে সুজাতা তা জানতো না। কি ভয়ঙ্কর বান্ধবী ওর। আতিয়া উপস্থিত সকলের অবস্থা বেগতিক দেখে ওর মজা করার ব্যাপারটা সবাইকে বললে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। আসলে ও সুজাতার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড আতিয়া নওশিন।
বরাবরই ভীষণ রকমের দুষ্টু এই মেয়েটা, বাবা মায়ের ছোট মেয়ে। সবশেষে হাসি মজার সাথেই কেটে গেছে বিয়ের শুভক্ষণ। মিল হয়েছে দুটো ভালোবাসার। অন্ধকার আবদ্ধ রুমে হাত পা বাঁধা অবস্থায় বসে কান্না করছে সুজাতা। নিজের অতীতের হিসাব মেলাচ্ছিল এতক্ষণ। কি থেকে কি হয়ে গেল। বিয়ে হয়েছিল ওদের, সুন্দর একটা সংসার হওয়ার কথা ছিল সুজাতার। সৌজন্যের গল্পটা বিয়ে পর্যন্তই না হয় থেমে থাকতো। কেন এরকম হলো ওর? প্রথমে নিজের বাবা, আর আজ নিজের পুরো পরিবার, সেই সাথে নিজের ব্যক্তিগত পুরুষকেও হারিয়ে ফেললো। কিন্তু কার এত বড় ক্ষতি করেছে সুজাতা, যে কারণে ওকে 5 মাস যাবৎ এভাবে আটকে রাখা হয়েছে? অনেক তো সহ্য করলো, কিন্তু আজ না। এবার নিজের অভ্যন্তরীণ শক্তি দিয়ে রহস্য মেলাতে হবেই ওকে। বিয়ের কদিন পর ওরা গিয়েছিল একটা শপিং মলে। সেখানে আতিয়ার সাথে দেখা হওয়ার পর সৌজন্য ওকে ওর কাছে রেখে গিয়েছিল রেস্টুরেন্টে। আর তারপর কিছু মনে নেই। সেই থেকে 5 মাস সুজাতা এখানেই পড়ে আছে। আসার সময় দেয়ালে বাবার পাশে দাঁড়িয়ে থাকা শাড়ি পরিহিত এক মহিলাকে দেখলাম। দেখে মনে হলো যেন স্বামী স্ত্রীর ন্যায়। কিন্তু না, না, এত ভাবা যাবে না। এখন আমাকে যেতে হবে আতিয়ার বাড়ি। তাই আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি করে চলে আসলাম আতিয়ার বাড়ি। আসার সময় এক গার্ডের পকেট থেকে টাকা নিয়ে বেরিয়েছিলাম, তাই আর কিছু সমস্যা পোহাতে হয়নি আমাকে। আতিয়া, বলেই দৌড়ে গেলাম তার কাছে। ফ্ল্যাশব্যাক। আতিয়ার বাড়ির সামনে এসে কলিং বেল বাজাতে যাব, এমন সময় কারো কথা বলার আওয়াজ শুনতে পেয়ে বাজাতে গিয়েও সরে আসে সুজাতা। লুকিয়ে গেল পর্দার ফাঁকে। আতিয়াকে বাসায় বেলকুনি থেকে শুরু করে সব জায়গাতেই সুন্দর সুন্দর পর্দা দেওয়া থাকে, কারণ পর্দা আতিয়ার ভীষণ প্রিয়। আর আজ সেটা সুজাতার কাজে এলো। এর মধ্যেই শুনতে পেল কারোর কথোপকথন। কেন করছেন আপনি এরকম? সেটা তোর না জানলেও চলবে। কেন আমার বেস্ট ফ্রেন্ডকে এইসবে জড়াচ্ছ? কি চাও তুমি? পুরো পরিবারের ধ্বংস। মানে? মানেটা খুব সিম্পল। আতিয়া, তুই না বুঝলে আমার কিছু করার নেই। শুনে রাখো অভি, তুমি যদি ওদের পরিবারের কোনো ক্ষতি করো তো আমি তোমাকে শেষ করে ফেলবো। সুজাতা আমার বান্ধবী কম, বোন বেশি। আর আমি? তুমিও? তাহলে ওর সাফাই গাইছিস কেন? আমি সাফাই গাইছি না অভি। কেন এরকম করছো? বারবার একই কথা বলতে ভালো লাগে না আতিয়া। প্লিজ এরকম করো না অভি। চুপ থাক তুই, অনেক কথা শুনলাম, বন্ধ কর। আর এই নে, তোর হাত পা বেঁধে দিলাম। এবার বল, ছুটবি কিভাবে? অভির কথা শুনে আতিয়া মাথা নিচু করে রইল। আর প্রস্থান ঘটল অভির। অভি যাওয়ার সময় দরজায় পাসওয়ার্ড দিয়ে গেল। এটা যেন সুজাতা খুব সূক্ষ্মভাবে মাথায় গেঁথে নিল। অভি যাওয়ার 2 মিনিটের পর বের হয়ে বেলকনি দিয়ে নিচের দিকে সতর্ক হয়ে তাকিয়ে দেখল অভি একটা গাড়ি করে যাচ্ছে। এই অভি আতিয়ার বয়ফ্রেন্ড, যাকে আতিয়া প্রচণ্ড ভালোবাসে। কিন্তু আজ অভির সকল আচরণ সুজাতার মাথার উপর দিয়ে গেল। এ তো সেই অভি যে নাকি আতিয়ার ধমকে কানে ধরে উদ্বোস করত। সুজাতার কথা না বলে অভির দেওয়া পাসওয়ার্ড ইনপুট করতেই দরজা খুলে গেল। আতিয়াকে খুঁজতে গিয়ে দেখতে পেল কেউ নেই। সামনে আগাতেই দেখে আতিয়া ছুরি নিয়ে হাত কাটতে যাবে। এমন সময় সুজাতা চিৎকার দিয়ে দৌড়ে ওর কাছে গেল। বর্তমান। কি করছিস কি আতিয়া? সুজাতার কণ্ঠ পেয়ে আতিয়া চমকে উঠে বলে, তুই? হ্যাঁ আমি। কিন্তু তুই কিভাবে আসলি? তোকে তো অভি আটকে রেখেছে। হ্যাঁ আমি পালিয়ে এসেছি, আর কিছুক্ষণ আগে তোদের সব কথাই শুনলাম। এত কিছু না বলে বলবি কি হয়েছে? হ্যাঁ বলবো সব, তবে এখন আমাদের একটা কাজ করতে হবে রে। কি কাজ? প্লিজ সুজাতা, এভাবে সন্দেহ করার সময় নেই আমাদের হাতে। তোর পরিবারের অনেক বড় বিপদ। তোর পরিবারকে মারতে অভি আর স্বামী মিলে আজ সবার খাবারে বিষ মিশিয়েছে। কি? হ্যাঁ, চল প্লিজ। এই বলে আতিয়ার কথা মতো চলল সুজাতা ওদের বাড়ি।
অবশেষে একটা সিএনজিতে উঠে গেল। থামো সবাই। সকলেই কারোর গলার আওয়াজ পেয়ে সুজাতার দিকে তাকালো। সকলেই সবে পাতে ভাত হাত দিয়ে খাবারের লোকমা করছিল। সুজাতাকে দেখে সকলে বিস্মিত হলো, কারণ তাদেরকে যে ভাত বেড়ে দিচ্ছে সে দেখতে পুরো সুজাতারই মতো, আর পরেছে ওরই পোশাক। ওর ভাবনার মাঝেই আতিয়া তালি দিয়ে সামনে অগ্রসর হয়ে সুজাতার মতোই দেখতে মেয়েকে সামনে এনে ঠাটিয়ে দুইটা চড় মারল। আকস্মিক এমন হওয়ায় মেয়েটা ভড়কে গেল। সামনে আতিয়াকে দেখে তার মেজাজ পুরো পাল্টে গেল, আর আতিয়াকে শাসনের সুরে বলতে লাগলো, হাউ ডেয়ার ইউ, তুমি আমার গায়ে হাত কেন তুলেছ? জানো আমি কে? তুই যে কে সেটা তো আমি ভালোভাবেই জানি, আর আজ তোর মুখোশ খুলতে আসলাম। আতিয়া কথার মাঝে সুজাতার মাকে বলে উঠল, আতিয়া, তুমি আমার মেয়ের বান্ধবী বলে এরকম করতে পারো না। আজও কি মজা করতে এসেছো? না আন্টি, আজ আর মজা নয়, পাপীদের সাজা দিতে এসেছি। মানে? মা, তুমি কি আমাকে বুঝিয়ে বলবে? হ্যাঁ আন্টি, অবশ্যই। আজ বাড়ির সকলেই একটা গল্প শোনাবো, শুনবেন তো? আতিয়া! আন্টি থামুন, আজ আমার বলার পালা, আর এই গল্পটা শুনে আপনিও স্তম্ভিত হয়ে যাবেন। কি এমন বলবে তুমি? বিরক্ত হয়েন না আন্টি, এখনো যে অনেক বাকি। আতিয়ার কথা শুনে সকলে সিরিয়াস মুডে এসেছে, আর অমনি সুজাতার মতো সেজে থাকা মেয়েটা এগিয়ে এসে বলল, বেরিয়ে যা আতিয়া। আজ বের হচ্ছি না সিম্মি। আতিয়ার মুখে নিজের নাম শুনে অবাক হয় সিম্মি, আর বলে, মানি কি বলতে চাচ্ছ তুমি? সবটাই এখন ক্লিয়ার হবে। তার সবাই প্রস্তুত তো চমক দেখার জন্য? আতিয়ার কথায় কেউ কিছু বলল না, আর সুজাতাও বললাম না ওর যে কিছু প্রশ্নের উত্তর মিলছে না যা আতিয়াই দিতে পারবে। সুজাতা ভাবনার মাঝে আতিয়া বলতে শুরু করলো, গল্পটা শুরু হয়েছিল আজ থেকে 21 বছর আগে। সুজাতার বাবা আর আমার বাবা ছিল দুই বন্ধু। আমার বাবা আর সুজাতার বাবা বিয়ে করেছিল একসাথে। মাঝে হঠাৎ তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় তারা দূরে সরে যায় একে অপরের থেকে। এভাবে বছরের পর বছর চলে যাচ্ছিল, কিন্তু তাদের কারোরই মিল মহাব্বত হচ্ছিল না। কিন্তু ভাগ্যর পরিহাসে তাদেরই সন্তানদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, হয়ে ওঠে একে অপরের প্রাণ। আমার সবচেয়ে কাছের ছিল সুজাতা, তাই বাবাকে একদিন ওর সম্পর্কে বলাতে বাবা আমাকে কিছু কথা বলেছিল, যা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই বলেই থেমে যায় আতিয়া। ওর থামতেই সকলে ওর মুখের দিকে তাকিয়ে রয়, আর সুজাতাও বলল, থামলি কেন? আতিয়া সুজাতার দিকে তাকিয়ে লম্বা শ্বাস নিয়ে আবার বলতে লাগলো, কথাগুলো হলো, সুজাতার বাবা একটি নয়, দুটি বিয়ে করেছে। তার প্রথম পক্ষ সুজাতার মা, আর দ্বিতীয় পক্ষ আমার বয়ফ্রেন্ড অভির মা। অভিকে অনেকেই চিনবেন না, কিন্তু তাকে সুজাতা চেনে। অভির মাকে দেখে সুজাতার বাবা পাগল প্রায় হয়ে যায়। এইসব পাগলামি সহ্য করতে না পেরে অভির মা সুজাতার বাবাকে বিয়ে করে। বছর ঘুরে জন্ম নেয় অভি। কিন্তু দ্বিতীয় পক্ষের ইচ্ছে ছিল মেয়ে হওয়ার, কিন্তু দুর্ভাগ্য এই যে তিনি অভি হওয়ার পর মাতৃত্ব লাভ করার ক্ষমতা হারায়। আর তার 2 বছরের পর জন্ম নেয় সুজাতা আর স্বামী। তখন দ্বিতীয় পক্ষের আবদার থাকে যে এক মেয়েকে নিজের কাছে রাখা, আর সুজাতার বাবা ও প্রেয়সীর আবদার রাখতে 10 মিনিটের বড় মেয়ে স্বামীকে দিয়ে দেয় তাদের কাছে, আর সুজাতা থেকে যায় তার বাবার কাছে। সুজাতার মাকে সুজাতার বাবা ভালোবাসলেও অতি দুর্বল ছিল অভির মায়ের প্রতি। হঠাৎ অভির মা হার্ট অ্যাটাক করে তখন মারা যায়, আর এই খবর দেয় বাচ্চা ছেলে অভি। অভির তখন 7 বছর। মায়ের সাড়া না পেয়ে দারোয়ানকে বলে বাবার নাম্বারে কল ঢুকায়, আর সেদিন ছিল সুজাতার সাথে। তাই উপায় না পেয়ে অ্যাক্সিডেন্টের অভিনয় করে সহজেই বোকা বানিয়ে চলে যায় সুজাতার বাবা। দ্বিতীয় পক্ষের প্রতি এতই দুর্বল ছিল, অল্প বয়সে সুজাতার কথা মাথায়ই নেয়নি।
আতিয়া একটু থেমে আবারও বলতে শুরু করে। তারপর থেকেই শুরু হয় নতুন যুদ্ধ। দ্বিতীয় পক্ষের মৃত্যুতে দিশেহারা হয়ে যায় সুজাতার বাবা। প্রথম পক্ষকে দ্বিতীয় পক্ষের কথা বলা তো যাবেই না, তাই নিরুপায় হয়ে তিনি সিদ্ধান্ত নেন যে ছেলে আর স্বামীকে নিয়ে বাকিটা জীবন কাটাবে। আর তার টাকা থাকায় সে লোকের মৃত্যুকে নিজের বানিয়ে গল্পটা সেখানেই থামিয়ে দেয় সুজাতার বাবা। আড়াল থেকে প্রথম পক্ষকে দেখে কষ্ট হলেও তিনি 2 বাচ্চার দায়িত্বের কথা ভেবে আর আগাননি। তারপরে এভাবেই চলতে থাকে দিনগুলি। হঠাৎ দেখা হয় আমার বাবার সাথে। বাবাকে 7-5 বুঝিয়ে পাঠানো হয়, কিন্তু একদিন বাবা তাকে হাতে নাতে ধরে যে কারণে সুজাতার বাবা মিথ্যা বলতে পারেননি সেদিন। তারপরে এইসব কথা আমার বাবাকে বলে। তাদের এই সকল কথা আমি আড়াল থেকে শুনেছিলাম। হ্যাঁ জানি গোপনে কারোর কথা শোনা ভালো নয়, কিন্তু যেখানে আমার বেস্ট ফ্রেন্ডের পরিবারের নিয়ে আলোচনা, সেখানে নিজের কৌতূহল দমিয়ে রাখতে পারিনি। আঙ্কেল চলে আসার পর বাবাকে জিজ্ঞাসা করলে ব্যাপারটা আমার কাছে পুরোটা পানির মতো পরিষ্কার হয়ে যায়। আর সেই 2 সন্তান হলো অভি আর শাম্মী। কিন্তু আমি জানতাম না যে আমার বয়ফ্রেন্ডই অভি, আঙ্কেলের সেই অভি। এই ক্ষেত্রে দেখা যায় যে একমাত্র অভি আর স্বামীর কারণে সুজাতা পেল না তার বাবা, আর সুজাতার মা পেল না স্বামী। স্বামী বেঁচে থাকতেও বিধবা বেশে দিনের পর দিন কাটিয়েছেন, কিন্তু অভি পুরোপুরি উল্টো ধারণা নিয়ে বড় হয়েছে। ছোটবেলা থেকে মা না থাকার কারণ বাবাকে জিজ্ঞাসা করলে না পেয়ে অবশেষে সে জানতে সক্ষম হয়। তবে থেকেই সে মনে করে যে তার পরিবারে মা না থাকার জন্য দায়ী একমাত্র সুজাতার পরিবার। এই সব ধারণা থেকে অভির প্রতিশোধ নেওয়ার স্পৃহা সৃষ্টি হয়, আর তাই মায়ের ব্যাপারে নিজের ধারণা বোনকেও দেয়, যে কারণে বোনও প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগে। আর তাই অভি আমাকে এইসব জানিয়ে যখন সুজাতাকে সরাতে চাইল, তখন আমি সম্মতি না দিলে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করায়। তাই সেদিন মার্কেটে প্ল্যান অনুযায়ী সুজাতাকে নিয়ে অজ্ঞান করে সেখানে স্বামীকে সুজাতা হিসাবে রাখা হয়। আমি তখনও অভির প্ল্যান সম্পর্কে জানতাম না। যখন জানলাম তখন স্বামীর সাথে কথা বলতে এলে সুজাতা হয়ে যা তা বলে দেয়। আর এইসব অভির কানে গেলে অভিও আমাকে আটকে রাখে। আর স্বামী জানতো না যে আমি অভির প্রেমিকা। সুজাতার বাবা কোথায়? কান্না মিশ্রিত কণ্ঠে আঁচলে মুখ চেপে আতিয়াকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে সুজাতার মা। গত 7 দিন ধরে তিনি হাসপাতালে। কেন? ক্যান্সারের লাস্ট স্টেজে উনি। কি? বাড়ির সকলের মুখ থেকে বেরিয়ে আসে একই কথা। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে সুজাতার পরিবার। সকলের চোখেই পানি আজ। কিছুক্ষণ আগে ডাক্তার জানিয়েছে যে বাঁচার সম্ভাবনা খুবই কম। সবাই দোয়া করছে যেন সুজাতার বাবা সুস্থ হয়ে যায়। এদিকে অভি নিজের করা ভুল বুঝতে পারে। সুজাতার মা তার বড় মেয়ে আর স্বামীকে পেয়ে খুশি হলেও স্বামীর করা বিশ্বাসঘাতকতার জন্য কিছুটা ক্ষুণ্ণ আছে। এই মুহূর্তে সুজাতার বাবা সুস্থ হওয়াটা খুব জরুরি। আর অদূরেই দাঁড়িয়ে আছে সুজাতা। আজ তার বলার কিছুই নেই। যে বাবাকে এত ভালোবাসতো, সেই যখন তার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করলো, তখন আজকের দিনে আর কিছুই বলার রইল না। সুজাতার বাবা সুস্থ হয়েছে আজ 4 দিন হলো। ধরতে গেলে তার বেঁচে যাওয়াটা এক প্রকার মিরাক্কেল। না হলে তার বাঁচার সম্ভাবনা ছিলই না। জ্ঞান ফিরে সুস্থ হয়ে যখন নিজের পরিবারের মানুষদের দেখতে পেল, তখনই সে অনুতাপে মাথা নিচু করে থাকলো। হসপিটালে যখন সুজাতার দিকে তাকিয়েছিল, তখন সুজাতা ঘৃণা ভরা দৃষ্টি দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। সেই যে গিয়েছিল আর সামনে আসেনি। সুজাতার বাবার খাবার অভিনয় তো সিম্মি দিয়ে যায়। সব খেয়াল ওরা দুজনেই রাখে। বাকিরা আড়াল থেকে শুধু সাহায্য করে। সুজাতার মা কি করবে ভেবে পায় না। এদিকে সুজাতাকে সামলাচ্ছে আতিয়া। আমি আসছি। সুজাতা বলে আতিয়াকে, আর সৌজন্যের কাছে চলে যায়। সৌজন্যের কাছে গিয়ে জিজ্ঞাসু হয়ে তাকাতেই সৌজন্য বলা শুরু করে। আমি 2 মাস ট্রেনিংয়ের জন্য দেশের বাইরে ছিলাম, আর যেদিন ফিরলাম সেদিন আমার খাবার টেবিলে ওই সব ঘটনা ঘটেছিল, যার কারণে আমি কিছুই বলতে পারিনি।
এর মধ্যে তোমার মতো সেজে থাকা মেয়েটিকে আমার বেশ রহস্য মনে হয়েছিল, তাই আর তার সাথে আগ বাড়িয়ে কিছু বলতে যাইনি। এবার তো সব পরিষ্কার হলো তোমার কাছে, আর সত্যি ওর সাথে আমার কিছুই হয়নি। যদি তুমি বিশ্বাস না করো তাহলে ওকে জিজ্ঞাসা করতে পারো, আর বাড়ির সকলকে। সৌজন্যের কথা শুনে শান্তিতে শ্বাস ফেলল সুজাতা। আর কিছু না বলে সশব্দে তাকে জড়িয়ে ধরল হাসপাতালের লোকেদের মাঝেই, আর ডুকরে কেঁদে উঠল। এতক্ষণে কিনা কি ভেবে নিজেকে কষ্ট দিল, অথচ সত্যিটাই জানল না। এইসব কথা মাথায় আনতেই বুকের বা পাশটা কেমন যেন চিনচিন করছিল। সুজাতা আর যাই পারে না কেন এই মানুষটাকে কারোর সাথে ভাগ করতে পারবে না, হোক সেটা নিজের আপনজন কিংবা দূরের। তাই মনে মনে বলল, যে জিনিস আমার সেটা একান্তই আমার। সৌজন্য সুজাতাকে বুঝিয়ে অল্প কিছু খাবার খাইয়ে দিল। ওকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তাকিয়ে রইল শাম্মীর দিকে। মেয়েটা সুজাতাকে দেখা মাত্রই মাথা নিচু করে ফেলল। অনেক মান অভিমানের কথা কাটাকাটির পর জোড়া মিলল ওদের পরিবার। অভি আর আতিয়াকে বাসায় সবাই মেনে নিয়েছে। সুজাতার বাবা মা আর ওর মধ্যে আবার সম্পর্ক ঠিক হয়েছে। আজ অভি আর আতিয়ার বিয়ে। অবশেষে বিয়ের কার্যক্রম সেরে উঠে গেল সুজাতা নিজের রুমে। এক পলক নিজের রুমটাই তাকিয়ে রইল। রুমের সবকিছু ঠিক আছে, শুধু ঠিক নেই জিনিসপত্রগুলো। সবগুলোই শাম্মীর ব্যবহৃত জিনিস, যা দেখে বিরক্তিতে সুজাতার কপাল কুঁচকে এলো। তাই চিল্লিয়ে মাকে ডাকা শুরু করলো, এই জিনিসগুলো এক্ষুনি আমার সামনে থেকে সরাও। সুজাতার কথা মায়ের কান অবধি পৌঁছানোর সাথে সাথে শাম্মীর জিনিসপত্রগুলো নিয়ে বেরিয়ে গেল সুজাতা। ও যেন হাঁপ ছেড়ে বাঁচল। সুজাতা চিল্লাচিল্লি শুনে কিছুক্ষণ পর আসে সৌজন্য। কি ব্যাপার, চিল্লাচ্ছ নাকি? হ্যাঁ। কারণ কি? তোমার আর আমার রুমে আমার বড় বোনের জিনিস কি করবে? এতদিন তো ওই সুজাতা ছিল। কি বোঝাতে চাইছো? মানেটা খুব সিম্পল। আমাকে বুঝিয়ে বললে আমি খুশি হতাম। আরে বাবা, তুমি কি এটা বোঝো না যে ওই মেয়েটা এই ঘরে ছিল এতদিন, তো ওর জিনিস থাকবে না তো কি আরেকজনের জিনিস থাকবে? এখন তো জানা হয়ে গিয়েছে কে আসল সুজাতা আর কে নকল সুজাতা। তাহলে এতদিন পর্যন্ত এই ঘরে কেন ওর জিনিস থাকবে? ভালো, যাও তাহলে ওর সাথেই থাকো। ভালো কথা মনে করেছো। তোমার সাথে এই ব্যাপারে আমার একটা কথা আছে। জলদি বলে ফেলো, আমি ঘুমাবো। এতদিন তো সুজাতা সেজে তোমার বোন ছিল, তাই ওর উপর মায়া হয়ে গিয়েছে। কি বলতে চাইছো তুমি? সৌজন্যকে কথা শেষ করতে না দিয়ে সুজাতা উপরের কথাটা বলে উঠল, তুমি যেটা ভাবছো। কি ভাবছি আমি? মানে তুমি যেটা ভাবছো আমি সেটাই বলতে চাইছি। আমি কিছু ভাবছি না, আর ভাবলেও তোমার সাথে মিলে যাবে না। তাই যা বলার স্পষ্টভাবে বলো। আমি বলতে চাইছি যে আমি আবার বিয়ে করতে চাই। কি? কাকে? তোমারই বড় বোনকে। কিন্তু কিভাবে? আর তখন তুমি আমাকে যেসব বলেছিলে তা যদি সত্য হয় তাহলে এসবের মানে কি? আমি কি একবারও বলেছি এগুলো সত্য? মানে? কথায় কথায় মনে মনে করো কেন? আমি তোমার এত জটিল কথা বুঝতে পারি না তাই। আচ্ছা তাহলে পুরো দমে বলছি, তুমি শুনে নাও। হ্যাঁ, বলে ফেলো। তোমার বোন আমার সামনে ছিল এতদিন, আর আমার ঘরে থাকায় আমার কিছুটা মায়া হয়ে গিয়েছে। তাই আমি চাইছি তোমার বড় বোনকে বিয়ে করতে, আর এতে তোমার অনুমতি প্রয়োজন। সৌজন্যের কথাগুলো শুনে সুজাতা কি বলবে কিছু বুঝতে পারছে না। শুধু চোখগুলো বড় বড় করে সৌজন্যের দিকে তাকিয়ে আছে। তা দেখে সৌজন্য আবারও বলল, আমি জানি এতে তোমার আপত্তি করার কিছু নেই, কারণ ও তোমার নিজেরই বড় বোন। একসাথে দু বোন সংসার করবে, আর কি চাই? এই তো অনেক। সৌজন্যের কথা শুনে সুজাতা অবাক হয়ে এক পলক তাকিয়ে রইল তার দিকে, আর বললেন, ভালোবাসো না আমাকে? হ্যাঁ বাসি, তোমাকেও বাসি, তোমার বড় বোনকেও বাসি, তাই তো বিয়ে করতে চাই। ঠিক আছে, অনুমতি দিলাম। আমার সতীনের ঘর করার ইচ্ছে নেই, তাই বিয়ে করে নিও। আমি পরিবারকে বুঝিয়ে ডিভোর্স দিয়ে চলে যাব। তোমাদের জীবন থেকে চিন্তা করো না। যদিও আমি এটা করতাম না, কিন্তু দেখলাম স্বামী তোমার প্রতি দুর্বল, আর তুমিও। আর বলল। সুজাতা এই বলে চলে আসলো সৌজন্যের রুমের বাইরে। বাইরে এসে যাকে দেখলো তাকে দেখে ঘৃণায় সুজাতার শরীর রিরি করে উঠল।
সুজাতা বাইরে এসে শাম্মী আর মাকে দেখল, দাঁত কেলিয়ে হাসছে। সুজাতা তাদের পাত্তা না দিয়ে চলে আসলো ওর আগের রুমে। ঘড়িতে তখন 10:45। তার মধ্যেই মা এসে ওকে 1 গ্লাস দুধ দিয়ে গেল। সুজাতা আবার দুধ না খেয়ে ঘুম হয় না, তাই চলে যেতেই ফ্রেশ হয়ে দুধ খেয়ে গ্লাসটি টেবিলে রেখে দিল। আগের তুলনায় সুজাতা এখন বেশি ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার টুইন। সকলের গলা একসাথে শুনতে পেল সুজাতা। সুজাতার হাতড়িয়ে চোখের বাঁধনটা খুলে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো, কিন্তু সুজাতা ব্যর্থ হলো, কারণ চারিদিকে অন্ধকার। তাহলে ওকেই উইশ করলো কে? সুজাতা মনে মনে ভাবে। আজ কি আমার জন্মদিন? না, তেমন তো মনে হয় না। ঘুটঘুটে অন্ধকারে অস্তিত্ব পেলাম সাদা রঙের একটা দেয়াল ঘড়ি, যেটার কাঁটা 12টায় বাজতেই টনটন শব্দ হয়ে উঠল। সেই সাথে ছাদের লাইটগুলো অন হয়ে গেল। ছাদটা জাঁকজমকপূর্ণ করে না সাজালেও পরিবারের হাতে থাকা সুজাতা আর শাম্মীর একটা ছবিতে সুজাতা আটকে গেল। ছবিটা অসম্ভব সুন্দর হয়েছে। খেয়াল করলো ওর অপোজিটে শাম্মী দাঁড়িয়ে, তাকে বেশ সুন্দর লাগছে। নীল রঙের গাউন, হিজাবের উপর ক্রাউন, সব মিলিয়ে মাশাআল্লাহ। নিজের দিকে তাকিয়ে লক্ষ্য করলো ওর শাম্মীর মতো সাজ, কিন্তু এইসব হলো কখন? সুজাতা তো ঘুমিয়ে গিয়েছিল, তারপর তো আর মনে নেই। সুজাতা অবাক হয়ে দেখে শাম্মী সহ সকলেই অট্টহাসিতে ফেটে পড়ল। এইসবের মানে কি? আর তখনই কানের পাশে এসে সৌজন্য বলতে লাগলো, হ্যাপি বার্থডে মাই ডিয়ার ওয়াইফ। সৌজন্যের এহেন কণ্ঠের সাথে সুজাতা দ্বিতীয়বার পরিচিত হলো। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল শরীরে। সুজাতা ভাবনার মাঝেই অবাক আবার বলে উঠল, কি পাখি, ভুলে গিয়েছিলে বুঝি আজকে কত তারিখ? সৌজন্যের কথা মতো সুজাতা মনে করে দেখলো আজ 7ই ডিসেম্বর, মানে ওর জন্মদিন। আর এরা সবাই ওকে এইভাবে সারপ্রাইজ দিয়ে সুজাতা ভাবতেও পারেনি। অবাক চোখে তাকিয়ে রইল ওর পরিবারের দিকে। সকলের মুখে অমায়িক এক হাসি। পাশ থেকে মা বলে উঠল, এসব কিছু শাম্মীই করেছে। মানে কি করেছে ও? মানে সব কিছু। বুঝিয়ে বলবে কি আমাকে? মানে তোকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যানটা ওরই ছিল। ওর নাকি এক বন্ধুর 6 ডিসেম্বর জন্মদিন ভেবে ওকে উইশ করতে বসে, আর ওর মাথায় আসে 7 ডিসেম্বর তোর জন্মদিন। আমাদের সকলকে জানায়, তারপরই সব প্ল্যান হয়। তোর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে তোকে রেডি করানো থেকে জামা পছন্দ সব সামনেই করেছে। পরিশেষে এটাই যে সব ক্রেডিট সৌজন্য আর শাম্মীর। আমার জন্য চিন্তা করতে দেখে শাম্মীকে জড়িয়ে ধরলাম। সবাই এতে অবাক হলো। অবাক হওয়ারই কথা, কারণ এতদিন সবার মধ্যে সব ঠিক হলেও আমাদের দু বোনের কোনো মিল হয়নি। আমি কান্না করছি আপুকে জড়িয়ে, আর আপু আমাকে সান্ত্বনা দিচ্ছে। এমনই এক সুন্দর মোমেন্ট ক্যাপচার করে নেয় আমার জামাই ওরফে সৌজন্য। তার কাণ্ড দেখে বাড়ির সবাই খিলখিলিয়ে হেসে উঠল। সেই সাথে আমিও। আমার হাসির দিকে বাবা আনমনে চেয়ে আছে, যেন এটারই অপেক্ষায় ছিল বাবা। বাবা চোখে মুখে অনুতপ্তের আভাস পেলাম। আর এই বয়সে আর কষ্ট দিতে চাই না, তাই বাবার সাথেও সব মান অভিমান মিটিয়ে নিলাম। সবাই এক সিরিয়ালে দাঁড়িয়ে ছবি তুলে নিল ফ্যামিলির ফটো হিসেবে। সবশেষে কেক কেটে সবাইকে খাইয়ে নিচে গিয়ে ফ্রেশ হলো সুজাতা। নিচে নামতেই যাবে, অমনি সৌজন্য ঘর থেকে শাম্মীকে বের হতে দেখলো। আর এটা দেখেই মাত্রই মনে পড়লো ঘন্টা 3 আগের কথা। ক্রোধে সুজাতার চোয়াল শক্ত হয়ে আসলো। এদিকে নিচ থেকে ডাক পড়লো সুজাতার। মা ওর নাম ধরে বারবার ডাকছে। সুজাতাও কিছু না বলে নর্মাল হয়ে নিচে গেল। গিয়ে দেখে মা পায়েসের বাটি বেড়ে রাখছে। জন্মদিন আর যাই হোক না হোক, মায়ের হাতের পায়েসটা খাওয়া লাগবেই।
অতঃপর খাওয়া শেষে উপরে আসলো ওর রুমে আর মনে মনে বলে, যাব না তার ঘরে, পেয়েছেটা কি? নতুন বউ আনবি তো তাকে নিয়েই থাক, আমার সাথে ঢং করতে আসবি কেন? আর তখন স্বামীর আদিক্ষেতা করার কারণ আমার সামনে আসলো, কারণ স্বামী আমার মন জয় করার জন্য এইসব করেছে, কারণ ভাগ বসাবে আমার জামাইয়ের উপর। শখ কত ঢং দেখলে বাঁচি না। এইসব আবোল তাবোল ভেবে যেই না খাটে যাবে অমনি সুজাতাকে কোলে তুলে নিল কেউ। চেঁচাতে যাবে তো ওর মুখ চেপে ধরলো। অতিরিক্ত ছোটাছুটির কারণে আগন্তুক ব্যস্ত পায়ে অন্ধকার একটা রুমে ওকে নামালো। সুজাতা দিক বিদিক না বুঝেই বুঝতে লাগলো, আমি কি আপনি জানেন মিসেস সৌজন্য? আমার গায়ে একটা আঁচড় লাগলে আপনাকে জানে মেরে ফেলবে সৌজন্য, আর আপনি আমার বাড়িতে এসে আমাকেই কিডন্যাপ করছেন। সুজাতা দিক বিদিক না বুঝেই বলতে লাগলো। সুজাতার কথা শুনে আগন্তুক মনে হয় ক্ষীণ হাসলো, যা অন্ধকারে সুজাতা বোধগম্য হলো না। ওর কথা উত্তরে সে বলে উঠল, আমার জিনিস আমি নিব, যা ইচ্ছে তাই করব, এতে কার কি যায় আসে? আর এই মেহরাব কাউকে ভয় পায় না। মেহরাব নাম আর কণ্ঠ শুনে সুজাতা আর বুঝতে বাকি রইল না যে কে উনি। স্বয়ং সৌজন্যে ওরফে মেহরাজ। ওর পুরো নাম সৌজন্য মেহরাজ। তাই ওর কথায় পাত্তা না দিয়ে সুজাতা বলতে লাগলো, লজ্জা করে না আমাকে কোলে নিচ্ছ চোরের মতো? যাও তোমার প্রেমিকার কাছে। প্রেমিকাকেই তো কোলে নিয়েছি। পাগল হয়ে গিয়েছো হয়তো, তাই না? আমার বউয়ের পাগল। এই বলে সুজাতাকে কোলে নিয়ে আবারও ছুটলো বাইরে। ও চেঁচাতে যাবে অমনি বলল, একবার যদি তোমার মুখ থেকে কিছু শুনেছি তবে কোলে থেকেই ফেলে দেব। ওর এমন হুমকি শুনে ক্যাবলামার্কা একটা শুকনো হাসি দিয়ে চুপ করে রইল সুজাতা। দেখেছে সুজাতাকে নিজের রুমে নিয়ে এসেছে, বিছানায় এনে ধপাস করে ফেলে দিল। আর সুজাতা তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এটা কি হলো? এতক্ষণ চেঁচানো শাস্তি। তুমি জানো আমি কোমরে ব্যথা পেয়েছি? জানি, কিন্তু এখন তুমি পাওনি। কিভাবে বুঝলে? এক তো আমি ব্যথা পাবার মতো ফেলে দেইনি, আরেক তো তুমি যে ধাঁচের মানুষ রে বাবা, কোমর ভাঙলে এতক্ষণে তোমার বিলাপ শুনতে পেতাম, অথচ দেখো দিব্যি তুমি আমার সাথে সাথে তর্ক করছো। একদম চুপ। এখন শুরু করবা তো তোমাকে আজ আছাড় না দিয়ে ছাড়বো না। তুমি সবসময় এইরকম কেন করো? কেমন করি? আর তুমি আমার বোনকে আমার সতীন বানাবে বলেছো, থাকবো না আমি তোমার সাথে। আরে পাগলি, তখন তো এমনি রাগানোর জন্য বলেছিলাম, আর সারপ্রাইজ দেব তাই একটু রাগালাম, এই আর কি। সবই বুঝলাম, কিন্তু তুমি তো নিম পাতা। মানে? অন্যদের স্বামীরা কত রোমান্টিক হয়, আর তুমি পুরাই নিম পাতা। ওয়াক্টু। কি? আমাকে তুমি থুথু দাও? তো তুমি তো এটারই যোগ্য। তবে রে। এই বলে সুজাতাকে ধরতে গিয়ে পায়ের ল্যাং দিয়ে সৌজন্যকে ফেলে দিয়ে খিলখিল করে হেসে উঠল। কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখল খাটের কোণে থাকা লোহার সৌজন্যে পা বিঁধে রক্ত বের হচ্ছে। আর সৌজন্য সুজাতার মুখের দিকে তাকিয়ে আছে। তার পা দেখে বোঝা যাচ্ছে যে সে যথেষ্ট ব্যথা পেয়েছে, কিন্তু সুজাতার দিকে তাকানোর ফলস্বরূপ ব্যথাটা উপলব্ধি করতে পারছে না। সুজাতা তার দিকে ব্যতিব্যস্ত হয়ে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে পায়ের কাছে গেল। পা ধরতেই সুজাতা থেকে পা সরিয়ে নিল সে, আর বলল, কি করছো কি? পায়ে হাত কেন দিচ্ছ? সুজাতার কথা শুনে সৌজন্যের পায়ের দিকে তাকিয়ে দেখে সত্যি রক্ত পড়ছে। তাই সুজাতা অতশত না ভেবে পায়ের ফার্স্ট এইড করতে নিল। সৌজন্যের পা সরিয়ে নেওয়ার চেষ্টা করতেই সুজাতা চোখ রাঙিয়ে দিল। ব্যাস, এটুকুতেই সাহেব শায়েস্তা হয়ে গেছে। ফার্স্ট এইড করে বক্স রেখে তার কাছে আসতেই সুজাতার কোমর জড়িয়ে ধরল। কিছু বলার আগেই সুজাতাকে আস্তে করে বিছানায় শুইয়ে দিল। সুজাতা তো তার কর্মকাণ্ড দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সৌজন্যের দিকে। সুজাতার চোখগুলো আরো বড় হলো যখন সে ওর গায়ে
কামড় দিল। জিজ্ঞাসু হয়ে তাকাতেই বলল, লাভ বাইট। এই বলে দাঁত কেলিয়ে দিল সৌজন্য। তার চাহনিগুলো আরো বাড়তে থাকলো, আর সুজাতা বাধা দিল না। প্রায় অনেক দিন পর তাকে কাছে পেল, নিষেধ করে কি করে। পানি ছিটিয়ে মুখের উপর পড়তেই সুজাতার চোখ খুলে ফেলল। তাকিয়ে দেখে সাহেব ওর রেডি হয়ে চুল মুছছে। এটা দেখে সুজাতা মনে মনে ভাবে, এতদিন শুনেছি স্ত্রীর চুলের পানিতে ঘুম ভাঙে স্বামীর, আর আজ আমি উল্টো এক বাস্তবতার সাথে পরিচয় হলাম। তবে আমার হাজবেন্ডকে বড্ড স্নিগ্ধ লাগছে। সাহেব আমার শ্যামবর্ণের হলেও বড্ড বেশি মায়াবী। ভীষণ রকম ভালোবাসি তাকে। সুজাতার অমন তাকিয়ে থাকা দেখে সৌজন্য বাঁকা হেসে বলে, নজর দিয়েন না বউ, উঠে ফ্রেশ হয়ে আসুন তো দেখি, আজ সারপ্রাইজ আছে একটা। আমার জামাই নজর দিলে আমিই দিব, তাতে কোন সৌজন্যের কি? ভালোই কথা শিখেছো। সব তো তোমার থেকেই শেখা পাখি। এই বলে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে টানা 1 ঘন্টার এক গোসল করলো সুজাতা। বের হয়ে দেখে সাহেব ও বসে ফোন টিপছে। গেল তার কাছে, জিজ্ঞাসু হয়ে বলল, কি সারপ্রাইজ দিবে শুনি? আমার প্যান্টের পকেট থেকে চাবিটা নাও। কাবার্ড খুলে ডান পাশে একটা হাইডিং বক্স আছে, সেখানে চাবিটা দাও আর জিনিসপত্র বের করো। তার কথা মতো সুজাতাও কাজ করলো, আর পেল নীল আর হলুদ মোড়ানো বক্স আর একটা ডায়েরি। এগুলো তার কাছে নিয়ে যেতেই সে ফোনটা রেখে সুজাতাকে তার কোলে বসালো। ডায়েরিটা ওর হাতে দিয়ে বলল, এটা আমার বউকে নিয়ে লেখা সব অনুভূতি। কি? আমি আমার বউ পাখিকে অনেক আগে থেকেই ভালোবাসি। অপেক্ষা শুধু আমাদের বিয়ের পরের তোমার জন্মদিন। তাই? আচ্ছা। নীল রঙের হাফ সিল্কের অসম্ভব হাতের কাজ করা একটা শাড়ি সুজাতার হাতে তুলে নিয়ে সৌজন্য বলল, আমার হাতে কাজ করা শাড়ি। তুমি নিজ থেকে কাজ করেছো আমার জন্য? এত চিন্তা করতে হবে না, ভালোবাসার জন্য এইটুকু সামান্য। যাই হোক, বিকেলে পড়বে, আমরা বেরোবো। ভালোবাসি সাহেব। আপনাকেও সাহেবা। এভাবেই সারাদিন কেটে গেল। গড়িয়ে আসলো বিকেল। ঘড়িতে তখন 3:45। সৌজন্য ওদের তাড়া দিয়ে গেল রেডি হওয়ার জন্য। তাই হাত মুখ ধুয়ে শাড়ি বের করলো পরবে বলে। শাড়ি খুলে আঁচলের দিকে তাকাতেই সুজাতা আরেক দফা চমকালো, কারণ নীল শাড়ির আঁচলের দিকে সৌজন্যতা লিখে আট করা খুব নিপুণভাবে। যাই হোক, শাড়ি পরে নিচে নেমে এলো সুজাতা। বাইরে থেকে সৌজন্যের গলার আওয়াজ শোনা যাচ্ছে। তাকে আসছি বলে বাড়ির সকলকে বলে আসলো। বাইরে গিয়ে দেখে সুজাতা একমাত্র স্বামী সাহেব আজকে হিমু সেজেছে। কাছে গিয়ে বলতে লাগলো, কি ব্যাপার সাহেব, আজ হলুদ কেন? সুজাতার হিমু সাজতে ইচ্ছে জাগলো তাই। তুমি পারো বটে। কেন, ভালো লাগছে না? ভালো তো লাগছেই, এখন অন্য মেয়েদের কাছে ভালো না লাগলেও হলো। কেন গো সাহেবা, এই অথম তো পুরোপুরি আপনার হাতের কবজায়, তবুও ভয় কিসের? ছেলে মানুষের বিশ্বাস করতে নেই। তবে সৌজন্য তার বাবাকে বিশ্বাস করাই যায়। সৌজন্যের মুখে এমন কথা শুনে কিছুটা চকিত হলো সুজাতা। তাকে জিজ্ঞাসু হয়ে জিজ্ঞাসা করতে গেলেই ফের বলে ওঠে, রিল্যাক্স রায়বাঘিনী বউ। কি? আরে এমন টাইনি টাইপ ব্যবহার শুরু করেছো কবে থেকে? সুজাতা চোটে কিছু বলতে যাবে তার আগেই সৌজন্যের কথায় আওয়াজে আসলো সুজাতার কানে, আমাদের ফ্যামিলি প্ল্যানিং শুরু করে ফেলেছি আমি। আমি তো করিনি। তুমি নাই করতে পারো, বাট আই ওয়ান্ট টু বি ইয়োর চাইল্ডস ফাদার অ্যাট এনি কস্ট। পাগল। হলাম। এবার চলো তো, তর্ক না করে, দেরি হয়ে যাচ্ছে। আমার প্রশ্নের উত্তর সঠিকভাবে পাইনি কিন্তু। জানি রে বাবা, ওখানে গিয়ে বলবো, আপাতত চুপ। আমি তোমার বাবা হলাম কোন দিক দিয়ে? আমি তো ছেলে না। সুজাতা, চুপ করবি? আমাকে তুই করে বললে? ফের যদি মুখ থেকে বুলি ফুটেছে তো আজকে সত্যি স্বামীকে বিয়ে করে ওর সাথে লুতুপুতু করবো, বসে বসে শুধু দেখবি। সৌজন্যের শান্ত হুমকিতে চুপ করে গেল সুজাতা, আর মনে মনে বলে, যদি সত্যিই করে নেয় তো আমার কি হবে? এই মানুষকে ছাড়া তো আমার পথও নেই।
তাই অগত্যা চুপ করে থেকে গেলাম। বাইকে উঠে তার কোমর জড়িয়ে ধরলাম। কিছু পথ যেতেই নীরবতা উপেক্ষা করে আমাকে জিজ্ঞেস করলো, মন খারাপ সাহেবা? সৌজনের এমন কথায় অভিমানটা যেন আরো গাঢ় হলো সুজাতার, তাই চুপ করে গেল। সেও আর কথা বাড়ালো না। প্রায় মিনিট 20 পর বাইক থামলো বিস্তর এক রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টে বলতে ভুল হবে, ধরতে গেলে আস্ত একটা হোটেল। সুজাতা হোটেল দেখে ভাবে, সৌজন্য এখানে কিসের জন্য এনেছে? এটা তো ঘোরার জায়গা না। তবে কি সে আমাকে ফাঁকি দিল? পরক্ষণেই মন খারাপ হয়ে গেল। সাহেবের কথায় বাইক থেকে নেমে দাঁড়ালাম। সে ব্যস্ত পায়ে আমার হাত নিজের সঙ্গে মিশিয়ে হাঁটা ধরল সামনে। ভিতরে গিয়ে আমি অবাক। আমি কি দেখছি? মনে হচ্ছে যেন কাশফুলের গোডাউন, কিন্তু উত্তেজনায় সেগুলো তুলে নিতেও পারছি না। আমার এইরকম অবস্থা দেখে আমার সাহেব নিজ উদ্যোগেই একটা কাশফুল তুলে এনে আমার হাতে দিলেন। আমার বিস্ময়কর চাহনি দেখে বলতে লাগলো, জানি এখন কাশফুলের মৌসুম না, কিন্তু এটা ধরতে গেলে কাশফুলের বাগান। আনাচে কানাচে যাই দেখবে সবই কাশফুল। তোমার তো এই কাশফুল খুব পছন্দ, তাই ট্রেনিং এ সময়ের আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। বিয়ের পরেই এর কাজ শুরু করব। মাস দুয়েক হলো কমপ্লিট হলো। আর এটা সবটাই তোমার নামে করা। বিয়েতে তেমন কিছু গিফট দিতে পারিনি, তাই এটা দিলাম। কিন্তু এটা জানি এখন বলবে যে কিভাবে কি করব। আমি বলছি শোনো, কোনো কাজই তোমাকে করতে হবে না। তোমার নামে ওনারিটি আছে, তবে সেটা তোমার সাইনেই জোরালো হবে বেশ। তাই তোমার সাহেবের দেয়া প্রথম গিফট ফেলতে পারবে না। আর সেই সাথে শর্ত হিসেবে তার বদলে আমাকে কিছু দিতে হবে। কি দিতে হবে? সৌজন্য কিছু বলতে নিবে তার আগেই একজন সুঠাম দেহের কালো বেশধারী লোক এসে বলল, স্যার সব রেডি, প্লিজ কাম ইন ইউর প্রপার্টি। সৌজন্য তাকে ওকে বলে আবারও সুজাতার হাতটা তার নিজের আয়ত্ত করে নিল। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে এই মানুষটা ব্যক্তিগত সম্পত্তি সুজাতা। সে যাই হোক, খানিকটা ভেতরে গিয়ে দেখলো গেট শেপে কিছু আয়োজন করা হয়েছে। লাল ফিতের বদলে আছে কাশফুলের সুন্দর এক রশির ন্যায়। কাশফুল ও রশি হয় তা জানা ছিল না সুজাতার। তবে সত্যি বলতে হয়, সৌজন্য সুজাতাকে অসম্ভব ভালোবাসে। তাই এত ভালোবাসা দিয়ে পুরো গ্রাউন্ডটা চাকচিক্য করে তুলেছে। সুজাতার ভাবনার মাঝেই সৌজন্য অ্যানাউন্স করে বলতে লাগলো, মনোযোগ প্লিজ। সকলেই জানেন এই অদ্ভুত গ্রাউন্ডটি তৈরি করার উদ্যোগ নিয়েছিলাম আমি। এটার জন্য অবশ্য আমার বেশ নামডাক হয়েছে। তবে এই সকল কিছুর মূলে রয়েছে আমার সহচারিণী, আমার অর্ধাঙ্গিনী মিসেস সুজাতা মেহরা। আজকে থেকে আমার মালিকানা তার নামে হস্তান্তর করলাম। আরেকটা কথা, সম্রাট যেমন তার প্রিয়তমাকে উপহার স্বরূপ তাজমহল বানিয়ে দিয়েছিল, আমিও তেমন আমার প্রিয়তমাকে তাজমহল না, আমাদের প্রেমের সূচনার একটা অংশকে কেন্দ্র করে একটি গ্রাউন্ড করে দিলাম। এটা সকলের জন্য উন্মুক্ত, তবে শর্ত সাপেক্ষ থাকছে। অল্প টাকায় এটা পরিদর্শন করা যাবে, কিন্তু প্রবেশের সময় অবশ্যই পরিপাটি হয়ে প্রবেশ করতে হবে। এরকম অনেক কথার সমাপ্তির পর অবশেষে কাশফুলের সুসজ্জিত ফিতা কেচে শুভ উদ্বোধন করলো সুজাতা। সেই সাথে পথশিশুদের খাবার নিয়ে কাশফুল সজ্জিত বসার জায়গায় বসে সৌজন্যকে জিজ্ঞাসা করলো, শর্ত বলুন, আমি রাজি। সকলের জন্য উন্মুক্ত হওয়ায় এটা সহজেই আমি মেনে নিলাম। সাহেব আবার বলেছে যদি শর্ত পূরণ না করি তো এটা পুরোটা বন্ধ করে দিবেন। আর আমি চাই না আমার জন্য শত শত মানুষ সাহায্য না পাক। এখানে সার্ভিস হিসেবে থাকা খাওয়া থেকে শুরু করে সব পথশিশুদের জন্য বিনামূল্যে। তাই আর না করিনি। এই বলে ভেবে পেপারে রাখা কলমটা উঠিয়ে গুটি গুটি অক্ষরে পটু হাতে লিখলাম মিসেস সৌজন্য মেহরাব। আমার সাইনের উপর তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছিল সাহেব। অবিলম্বে বলল, হেই, তুমি কি আগেও এই সাইন দেওয়ার চেষ্টা করেছো? লজ্জা শরমের মাথা খেয়ে, কারণ যখন থেকে তার প্রতি দুর্বল ছিলাম তবে থেকেই তার নাম নিজের নামের সাথে লাগাতে উঠে পড়ে লাগতাম, যার মধ্যে এই নামটা অন্যতম। তাই জিজ্ঞাসা করার সাথে সাথে আর না ভেবে বলে ফেললাম,
ওরে পাজি, আগে থেকে আমার দিওয়ানা। হয়েছে, এবার তোমার শর্তের কথা বলো। এই বলে সৌজন্যের কথা মন দিয়ে শোনার জন্য পুরো মনোযোগ তাকে দিল সুজাতা। তবে সৌজন্য যা বলল এতে সুজাতার শরীরের দরদর করে ঘাম ছুটতে লাগলো। আবার কোনো ঝড় আসবে না তো? এটা কি আমার আগের সৌজন্য? আমি আপনারই সৌজন্য। এত নির্লজ্জ কিভাবে হও তুমি? আজব। কি আজব? বলি, তোমার কি লাজ লজ্জা নেই? আছে তো। বুঝেছি, সেটা থাকলে ভরা মজলিসে এমন কথা বলতে না। ভাগ্যিস কেউ শুনেনি। তুমি কি চাও মানুষ শুনুক? যদি চাও তাহলে আবারও বলছি। সৌজন্য বলতে নিবে অমনি সুজাতা হাত দিয়ে মুখ চেপে ধরল আর মনে মনে বলল, বড্ড জ্বালায় এই লোকটা আমাকে। হাত ছাড়িয়ে আমাকে বলতে লাগলো। তুমি বললে এখনই শর্তের কথা বলতে, যেই বললাম অমনি নির্লজ্জ হয়ে গেলাম। আমার একটা ফুটবল টিমের সকল সদস্য উপহার দিতে হবে। এটা কোনো কথা? হয়েছে বাবা, সরি, আর বলবো না। আচ্ছা, একটা কথা বলো। কি? তুমি কি এই শাড়িটা অন্য কারোর জন্য কিনেছিলে? আরে ধুর, কি যে বলো না, তোমার জন্যই তো প্রথম কিছু করলাম। তুমি কি সজ্ঞানে শাড়ির কাজটা করেছো? হ্যাঁ রে বাবা। তাহলে শাড়ির আঁচলে সৌজন্যতা নামটা লিখলে কেন? ওহো, এই কথা। সৌজন্যতা হলো আমাদের ভালোবাসার প্রথম অংশের নাম, আর তাকে আমার কিছুদিনের মধ্যে আপনার শরীরে থাকা চাই। কি? এমন কিছু করলে স্বামীকে বিয়ে করে ফেলবো। পেয়েছো এক স্বামী, যাও তো ওর কাছে। না, সাহেবের কাছেই থাকবো। সুজাতা আর কথা না বলে মুখ ফিরিয়ে নিল। সৌজন্য ওর দিকে এক পলক তাকিয়ে একটা ছেলেকে ডেকে এনে ওভাবেই কয়েকটা পিক তুলল। তারপর ফোন নিয়ে কাকে যেন কল করে খাবার অর্ডার দিল। খাবার তো ঠিকই এসেছে, কিন্তু বিপাকে পড়ল তখন যখন রাগ করে খেতে চাইল না সুজাতা। পরে ইমোশনাল ব্ল্যাকমেল করে ওকে খাওয়ালো। আর মোড়া ভেঙে উঠে বাইকের দৃষ্টি দেখতে লাগলো। আহ, কি মনোরম দৃশ্য, প্রাণ জুড়িয়ে যায়। উঠে জানালার গ্লাসগুলো সরিয়ে পর্দা টেনে দিল সুজাতা। বিছানায় তাকিয়ে দেখল ওর সাহেবকে উবুর হয়ে শুয়ে আছে, চুলগুলো পড়ে আছে এক কোণে, মুখে তৈলাক্ত ভাব। সাদা রঙের চাদরটা সাহেবের মোহনীয়তা যেন ক্রমশ বাড়িয়ে দিচ্ছে সুজাতাকে। ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে চলল ওয়াশরুমে। গোসল করে বাইরে এসে বারান্দায় দাঁড়ালো। পরনে কলাপাতা রঙের শাড়িটা যেন নিজের কাছেই বেশ লাগছে সুজাতার। আসলেই মধুচন্দ্রিমার জন্য এই জায়গাটা বেশ, কিন্তু ওর জন্য এ আর নতুন কি? এখানেই ওর স্থায়ীভাবে থাকে। মা গত হয়েছে বছর 2 আগে, বাবা বৃদ্ধ। আফসোস যে সুজাতা মেয়ে হয়েও মাকে নাতি নাতনির উপহার দিতে পারল না। কতটা ব্যর্থ ও! গত 3 বছর যাবৎ কম চেষ্টা তো করেনি, কিন্তু সব চেষ্টায় বিফলে ভাগ্যে সুজাতা সুপ্রসন্ন হয়নি। কিন্তু এর জন্য কেউ ওকে একটা কথাও শোনে না। সবাই সুজাতাকে বড্ড আদর যত্নে রাখে। এইসব ভাবতে ভাবতে প্রচণ্ড রকম ভাবে গা গুলালো, মাথা ঝিম মেরে উঠল। দৌড়ে ওয়াশরুমে গেল। বমি করে রুমে এসে শরীরটা এলিয়ে দিল বিছানায়। সৌজন্যের হাতে মাথা রেখেই ওকে ঝাপটে ধরল। হঠাৎ কি যেন মনে করে উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে প্রেগনেন্সি কিটটা নিয়ে নিরাশ হয়ে ওয়াশরুমে গেল আবার। জানে ফলাফল শূন্য হবে, তবুও বিফল চেষ্টা। এই নিয়ে 4 বার টেস্ট করা হয়েছে, 3 বার হাসপাতালে, আর এখন করবে সুজাতা। চোখ দিয়ে পানি পড়ছে অঝরে। কতটা বিফল সুজাতা! কেন জন্ম হলো না এই পৃথিবীতে? নিজের প্রেমকে পিতার সুখ দিতে পারছে না, এটা ভেবেই শব্দ করে কেঁদে উঠল। সুজাতার কান্নার আওয়াজে সৌজন্য উঠে গেল। কান্না করছে দেখে বিষয় জানতে চাইলে হাতে থাকা কিটটা লক্ষ্য করে সেটা হাতে তুলল সৌজন্য, আর সুজাতার দিকে অবাক করা চাহনি নিক্ষেপ করল। সাহেবের সারা শব্দ না পেয়ে কান্না ভেজা চোখ নিয়ে উপরে তাকালো। সেও সুজাতাকে চাপটে ধরে বাচ্চাদের মতো কান্না করে দিল। সেভাবেই বলতে লাগলো,
সাহেবা, তুমি মা আর আমি বাবা হচ্ছি। কথাটা শুনে সুজাতার কান্না আচমকা থেমে গেল, আর এই বাক্যটা কানে পরপর বাজতে লাগলো। জিজ্ঞাসু হয়ে তাকাতেই কিটটা সুজাতার দিকে ধরল সৌজন্য, কিন্তু কিটটার কোনো পরিবর্তন পেল না। সুজাতার মতে এখানে ওর প্রেগনেন্সির নেগেটিভ এসেছে, কিন্তু সৌজন্য কি বলছে? পাগল হয়ে গেল না তো ও? তাকে সবটা খুলে বলতেই সুজাতাকে বলল, ওরে বোকা বউ, এভাবে না, এইভাবে ধরে দেখতে হয়। হাতের মতো হয়ে গেল, তবু এইটুকু জিনিস মনে রাখতে পারো না। আবার সে নাকি হবে এক বাচ্চার মা। তার কথা শুনে ফিক করে হেসে দিলাম, তবুও মনে সন্দেহ কমাতে গেলাম হাসপাতালে। আলহামদুলিল্লাহ, রিপোর্ট পজিটিভ। বাসায় এসে দেখলাম সকলের মুখে খুশির ঝলক আগের তুলনায়। সারা বাড়িতে মিষ্টি নিয়ে হই হুল্লোড় লেগে গেল, আর আমি তাদের আনন্দঘন পরিবেশটা উপভোগ করতে লাগলাম। নিজেকে বেশ পরিপূর্ণ লাগছে। আহ, বেশ শান্তি। শুক্রিয়া আল্লাহর কাছে আমাকে নিরাশ না করার জন্য। এভাবেই কেটে গেল সময়। জন্ম নিল সৌজন্য আর সুজাতার প্রতীক সৌজন্যতা। সবাই এভাবেই ভালো থাকুক। শুক্রিয়া।